হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ত্বক বা চামড়া সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা জানব চুল ও লোম সম্পর্কে। ঠিক আছে? তো চুল এবং লোম সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি যদি প্রথমেই আমার স্লাইডটা চেঞ্জ করে নিই, তাহলে এখানে দেখো একটা জিনিস বলছে, সেটা বলছে সবার আবরণ একরকম নয়। আচ্ছা, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। সবার আবরণ একরকম নয়। আমরা আগের ভিডিওতে কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে আমাদের যে ত্বক বা চামড়া সেটা কি করে? আমাদের শরীরের অভ্যন্তরীণ ভাগকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে, বর্মের মতো রক্ষা করে, তাই নয় কি? কিন্তু আমরা যদি অন্য পশু পাখি দেখি, যেমন ধরো পাখির ক্ষেত্রে, সাপের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, ব্যাঙের ক্ষেত্রে, এদের ত্বক কিন্তু আলাদা, আমাদের মতো নয়। সবার কিন্তু চামড়াটা একরকম নয়। দেখো, পাখির গায়ে কি থাকে? পালক থাকে, পাখির পালক থাকে। সাপ এবং মাছের আঁশ থাকে। ব্যাঙের শরীরটা একদম স্যাঁতসেঁতে ভাব থাকে এবং খসখসে হয়, তাই নয় কি? তো সবার একরকম না হওয়ার কারণ হচ্ছে এই যে এদের যে ত্বক, আলাদা আলাদা প্রাণীর যে ত্বক, সেটার কাজ কিন্তু আলাদা আলাদা। যেমন দেখো, পাখির পালক থাকে কারণ পাখির পালক পাখির শরীরকে উষ্ণ রাখে এবং উড়তে সাহায্য করে। আমরা তো আর উড়ি না। আমরা মানুষ নাকি উড়ে বেড়াই? আমরা তো উড়ি না। পাখি উড়তে পারে, সেই জন্য তার পালকের প্রয়োজন এবং সেই জন্যই তার পালকটা আছে। আবার দেখো, একই রকম সাপ এবং মাছের ক্ষেত্রে থাকে আঁশ। কারণ কি হয়? এরা থাকে, এই মাছ থাকে জলে এবং সাপ জঙ্গলে থাকে। কিন্তু মাছের দেখো, মাছ সাঁতার কাটে জলের মধ্যে, এবং এদের যে শরীরটা হয়, এদের শরীরটা খুবই পিচ্ছিল হয়। কেন? কারণ এদের জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে সুবিধা হয়। তোমরা যদি কখনো মাছ হাত দিয়ে ধরে দেখো, তাহলে দেখবে এদের শরীরটা কিন্তু খুবই পিচ্ছিল। তো এদের যে আঁশ, সেটা কি করে? এদের শরীরকে বাইরে থেকে রক্ষা করে বিভিন্ন আঘাত থেকে, এবং জলে দ্রুত চলতে কিন্তু সাহায্য করে। সাপও কিন্তু জলে চলতে পারে, বুঝেছো? তো এইরকমই এদের ত্বকে কিন্তু আঁশ থাকে। তো এগুলো তোমরা নোট করবে। এই যে সাপ এবং মাছের যে আঁশ, কেন থাকে, এগুলো পাখির পালক কেন থাকে, তো এই জায়গাগুলো কিন্তু তোমরা নোট করবে। কেন নোট করবে? কারণ এই যে এদের যে কাজগুলো, সেই কাজগুলো জানার জন্য তোমরা অবশ্যই নোট করবে। আবার যদি ব্যাঙকে দেখো, ব্যাঙ কিন্তু থাকে স্যাঁতসেঁতে জায়গায়, তাই নয় কি? তাই এদের ত্বক সবসময় দেখবে আর্দ্র থাকে এবং ভেজা ভেজা ভাব থাকে এবং খসখসে হয়। ব্যাঙের ত্বকের কিন্তু একটা খুবই স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে আমরা কি করি? আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই, তাই নয় কি? ব্যাঙের কিন্তু ত্বক দিয়েও ও শ্বাস প্রশ্বাস নিতে পারে। বোঝা গেল? তো ব্যাঙের ত্বকের একটা স্পেশাল কাজ, এটা আমরা জানলাম। ঠিক আছে, এখন যে মূল কথা এখানে দেখো, প্রতিটি প্রাণী তার বাসস্থান ও জীবনযাপনের ধরন অনুযায়ী বিশেষ ধরনের শরীরের আবরণ পেয়েছে। আমাদের যেমন আবরণ, লোম আছে, আমাদের চুল আছে। তো এক একটা প্রাণীর এক এক রকম কিন্তু আবরণ তারা পেয়েছে। অর্থাৎ প্রাণীর শরীরের আবরণ শুধু বাইরে থেকে দেখতে আলাদা নয়, বরং প্রতিটি আবরণের নিজস্ব কাজও আছে, যেটা আমরা জানলাম। সাপের, মাছের ক্ষেত্রে তারা সাঁতার কাটতে সুবিধা হয়, পাখির উড়তে সুবিধা হয়, ব্যাঙ শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালায়। তো তাদের কাজগুলো কিন্তু আলাদা আলাদা। এবার আমরা পরবর্তী স্লাইডটা দেখি। এখানে দেখো কি বলছে, যে চুলের গোড়া কোথায় আটকে থাকে। আচ্ছা, এবার আমরা জানবো আমাদের চুল বা লোম সম্পর্কে। এই চুলটা কোথায় আটকে থাকে বলো তো? আগের ভিডিওতে জেনেছিলাম আমরা ত্বক সম্পর্কে, এবং এই ত্বকের ভেতরেই চুলটা থাকে। তো চুলটা কি ঠিক একদম ওপরে থাকে নাকি নিচে থাকে, সেটা আমাদের জানা উচিত। দেখো, এই যে চুল, এটা কিন্তু একদম ত্বকের নিম্ন ভাগে থাকে, একদম গোড়ার দিকে, ত্বকের গোড়ার দিকে। সঙ্গে গাছ যেমন মাটির ভেতরে শেকড় দিয়ে একদম পুঁতে থাকে, ঠিক তেমনই আমাদের চুলটাও কিন্তু আমাদের ত্বকের ভেতরে একদম গেঁথে থাকে, একদম নিম্নভাগে। এবং এই যে ছবিটা দেখছো, এই যে ত্বকের ভেতরের এই জায়গাটাতে, এবং নিচের দিকে দেখো, গাছের যেমন শেকড় থাকে, ঠিক তেমনই আমাদের যে রক্তজালকগুলো আছে, সেগুলো কিন্তু চুলটাকে, রক্তজালক, স্নায়ু, এগুলো কিন্তু চুলটাকে একদম শক্ত করে ধরে থাকে। বোঝা গেল? এখানে কিছু জিনিস জানা দরকার, যে এই যে জায়গাটা, এই জায়গাটা দেখছো যেখান থেকে একদম চুলের উৎপত্তি হচ্ছে, এই জায়গাটাকে কিন্তু বলা হয় হেয়ার ফলিকল বা চুলের ফলিকল। যেখান থেকে আমাদের চুলটা উৎপত্তি হয়, সেই জায়গাটাকে আমরা বলি ফলিকল। তো এই যে জায়গাটা দেখছো, এখানে বলছে এটি ত্বকের ভেতরের স্তর বা ডার্মিশে অবস্থান করে এবং গর্তের মতো গঠনের মধ্যে থাকে। দেখছো একটা গর্তের মতো গঠন তৈরি হয়েছে, তার ভেতরে কিন্তু চুলটা আছে। এই গঠনটিকে বলা হয় হেয়ার ফলিকল। তো অবশ্যই এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু এটা নোট করবে। আচ্ছা, এবার দেখো,
আমাদের যে চুল, ঠিক আছে, এই চুলটা এখানে তো হেয়ার ফলিকলে গেঁথে থাকছে, এর ফলে চুলটা এইখান থেকে বড় হতে শুরু করে। কি হয়, এইখানে যে কোষগুলো থাকে এই কোষগুলো কিন্তু বিভাজিত হতে শুরু করে, যখন ভাঙতে শুরু করে এবং প্রচুর পরিমাণে কোষ যখন বেড়ে যায় তখন এইগুলো উপরের দিকে উঠতে থাকে এবং চুলের যে গ্রোথ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো এটাই এখানে বলছে যে চুল কিভাবে বৃদ্ধি পায়। চুলের গোড়া দ্রুত বিভাজিত হওয়ার ফলে নতুন কোষ তৈরি হয় এবং কোষগুলো উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে এবং আমাদের চুলটাকে বড় করতে থাকে। বোঝা গেল? এবং চুলের এই যে গোড়ায় যে দেখতে পাচ্ছ স্নায়ু, রক্তজালক, তো এই রক্তজালকগুলো কি করে, আমাদের চুলকে পুষ্টি দেয় এবং অক্সিজেন সরবরাহ করে। তো এই কারণে আমাদের চুলটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। এইখানে দেখো একটা জিনিস বলছে, জেনে রাখা দরকার এই জিনিসটা, চুলের যে অংশটি ত্বকের বাইরে থাকে সেটি মূলত মৃত ও কেরাটিনযুক্ত কোষ দিয়ে তৈরি। আচ্ছা, এই যে দেখছো ত্বকের ওপরে যে ভাগটা থাকে চুলের, ঠিক আছে, সেটা কিন্তু মৃত কোষ দিয়ে তৈরি। মৃত কোষ কেন? দেখো আমাদের যখন চুল আমরা কাটি, আমরা তো চুল কাটি তাই না, মাঝে মাঝে আমরা সেলুনে গিয়ে চুল কাটি, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ব্যথা অনুভব করি না। যখন আমাদের চুল কাটা হয় তখন কি ব্যথা লাগে? কারণ এই যে চুল এগুলো মৃত কোষ দিয়ে তৈরি, কোষগুলো মারা যায়, সেই কারণে কিন্তু আমরা কোনো ব্যথা অনুভব করি না। বোঝা গেল? তাই চুলের বৃদ্ধি হয় এই জায়গা থেকে এবং বাইরে গিয়ে এগুলো কিন্তু মৃত হয়। এবং এই যে তন্তুগুলো থাকে সেটা হচ্ছে কেরাটিনযুক্ত তন্তু থাকে এবং এই তন্তুগুলো দিয়ে আমাদের চুল গঠিত হয়। খুবই ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা অবশ্যই তুমি নোট করবে যে আমাদের যে চুল সেটা মূলত মৃত ও কেরাটিনযুক্ত কোষ দিয়ে তৈরি। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে যদি আমি যাই তাহলে দেখো এখানে বলছে যে চুল উঠে যায় আবার হয়েও যায়। আচ্ছা, তুমি যদি সকালে চুল আঁচড়াও, যখন স্কুলে আসো তার আগে তো চুল আঁচড়িয়ে আসো তাই না, দেখবে চিরুনিতে কিন্তু অনেক চুল সঙ্গে সঙ্গে উঠেও যায়, তাই নয় কি? আবার চুলগুলো কিন্তু নিজে নিজে তৈরিও হয়ে যায়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো চুল উঠলে ভয় পাওয়ার কিছু নেই, যদি খুব ওঠে, অতিরিক্ত চুল ওঠে সেটা ভয়ের কারণ, তখন কিন্তু আমাদের ডক্টর দেখানো উচিত। তবে চুল ওঠা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক আছে, দেখো চিরুনি করার সময় চুল উঠে আসে, তাই নয় কি? এবার দেখো নতুন চুল কীভাবে হয়। একটি আমরা যদি আগের স্লাইডটা দেখি, যখন একটা নতুন এই যে চুলটা যখন এখান থেকে টেনে তুলে ফেলা হয় বা এমনি উঠে যায় তখন কি হয়, এই যে হেয়ার ফলিকুল থাকে এইখান থেকে আবার নতুন কোষ তৈরি হয় এবং এটা খুব দ্রুত বিভাজিত হতে শুরু করে। যখন দ্রুত বিভাজিত হতে শুরু করে তখন আবার একটা নতুন লোম বা চুল কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে চুলটা ঠিক কীভাবে আমাদের বেরিয়ে আসে। ঠিক আছে, তো চুল উঠে যায় আবার সেই জায়গাটা কিন্তু একটা নতুন চুল গজিয়ে সেই জায়গাটাকে পরিপূর্ণ করে। পরের স্লাইড যদি আমরা দেখি তাহলে দেখো এখানে বলছে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন। তোমরা তোমাদের দাদু বা দিদার চুল দেখবে, তাদের চুল কিন্তু সাদা হয়ে যায়। কেন সাদা হয়? একটা ইন্টারেস্টিং বিষয়, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম মেলানিন সম্পর্কে। মেলানিন কি করে বলেছিলাম? মেলানিন যেখানে যত বেশি হয় ত্বকের, সেই জায়গাটার কিন্তু ত্বকের গাঢ়ত্বটা বেশি হয়, আর যদি মেলানিন কম থাকে তাহলে কিন্তু আমরা জেনেছিলাম যে ত্বকটা উজ্জ্বল হয়। ঠিক তেমনই আমাদের চুলের স্বাভাবিক রং তৈরি হয় মেলানিন নামক রঞ্জক পদার্থ দিয়ে। তো দেখতে পাচ্ছ ত্বকের যে রঞ্জক ভাব বা কালারটা সেটা নিয়ন্ত্রণ করে মেলানিন এবং চুলের কালারটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করছে মেলানিন। তো বয়স যখন বাড়তে থাকে, দেখো আমাদের এখন বয়স কম, এই বয়সে চুলে প্রচুর পরিমাণে মেলানিন থাকে, সেই জন্য চুলের কালারটা কিন্তু হয় কালো। যখন আমাদের বয়স বাড়তে শুরু করে তখন কি হয়, আমাদের চুলের মেলানিনের কমতি দেখা যায়, ঘাটতি হয়, মেলানিন তৈরি হয় না, সেই জন্য কি হয়, চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে যায় বা পেকে যায়। আমরা বলি কি চুল পেকে গেছে, আসলে চুল পাকে না, চুলে মেলানিনের ঘাটতি দেখা যায়, ফলে চুলটা সাদা হয়ে যায়। তো এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এটা নোট করবে যে চুলে যখন মেলানিনের অভাব দেখা যায় তখন চুল কিন্তু সাদা হয়ে যায়। পরবর্তী স্লাইডটা একটু লক্ষ্য করি। পরবর্তী স্লাইডে দেখো কি বলছে, তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা আরও টিচারদেরকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে কারো চুল কিন্তু কোঁকড়ানো, কারো চুল অল্প কোঁকড়ানো, আবার কারো চুল কিন্তু সোজা থাকে। কেন এমনটা হয় বলো দেখি? আচ্ছা, চুলের আকার ও গঠন সবার এক নয় এখানে, তাই বলছে, তাই নয় কি? কারোর ঢেউ খেলানো হয়, ছবিতে যেমন দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ কোঁকড়ানো একদম
অনেক কোঁকড়ানো চুল, আবার এইখানে দেখতে পাচ্ছ চুলটা অল্প কোঁকড়ানো, আবার কারোর একদম স্ট্রেট চুল। এটা কেন হয়? এটা হয় হেয়ার যে ফলিকল আছে, আমি যে হেয়ার ফলিকলটা আলোচনা করলাম, সেই হেয়ার ফলিকলের গঠন যদি সোজা হয়, আচ্ছা আমরা একটু স্লাইডে ব্যাক যাই, তাহলে তোমাকে আমি বোঝাতে ভালো পারবো। এই যে দেখো, এই যে ফলিকলটা, এটা যদি একদম সোজা হয় তাহলে আমাদের চুলগুলো কিন্তু স্ট্রেট হয়। আর এই যে কূপটা, লোমের যে কূপটা বা যে ফাঁকা জায়গাটা, এইটা যদি কোঁকড়ানো হয় তাহলে কিন্তু আমাদের কোঁকড়া চুল তৈরি হয়। এই ফলিকলটার গঠনের ওপরে আমাদের চুল কোঁকড়া হবে নাকি সোজা হবে সেটা কিন্তু নির্ভর করে। এই চুলের কোঁকড়ানো ভাবটা কিন্তু জিনের ওপরেও নির্ভর করে। তোমরা যখন বড় হবে তখন জানতে পারবে জিন কাকে বলে। এটা একটা বংশগত বিষয়, ঠিক আছে? তো কি হয়, তোমরা দেখবে যে যদি তোমাদের পরিবারে কারোর কোঁকড়ানো চুল থাকে, তার ছেলে কিংবা নাতিপুতিরও কিন্তু কোঁকড়ানো চুল হয়। তো এই বিষয়ে তোমরা যখন বড় হবে তখন বিস্তারিতভাবে জানবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডটা যদি দেখি, এখানে দেখো বলছে যে ওদের দাড়ি গোঁফ কি মানুষের মতো। কারণ এই যে দেখো বেড়ালের যে এই যে গোঁফ, তোমাদের বাড়িতে যদি বেড়াল থাকে তাহলে দেখবে বেড়ালের কিন্তু গোঁফ থাকে এরকম বড় বড়। তো বেড়ালের গোঁফ, ছাগলের এরকম দাড়ি থাকে। তো এগুলো কেন হয় বলো তো? অনেক প্রাণীর শরীরে লোম থাকে, যেমন আমাদের লোম থাকে, তেমন দেখবে ছাগল, বেড়াল এদের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে। আরও অনেকের থাকে, বাঘের গায়েও প্রচুর লোম থাকে, সিংহের গায়েও প্রচুর লোম থাকে। তো এগুলো কিন্তু তাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্যই থাকে, ঠিক আছে? এই যে বেড়ালের গোঁফ দেখছো, এই বেড়ালের মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা একটা কাজ থাকে, ঠিক আছে? এমনি এমনি কোনো জিনিস থাকে না, সেই জিনিসগুলোর একটা পার্টিকুলার কাজ থাকে বলেই কিন্তু সেগুলো আছে। বেড়ালের এই যে গোঁফ দেখছো, এটা কিন্তু ও যখন রাত্রে চলাফেরা করে, আশেপাশের বস্তু বা ফাঁকা জায়গা কিন্তু ওটাকে ডিটেকশনের কাজে ইউজ করে। কারণ বেড়ালের যে গোঁফ সেটা কিন্তু খুবই সংবেদনশীল, ঠিক আছে? এবং ছাগল সহ যে আরও অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীর লোম থাকে, সেই লোমগুলো কিন্তু শরীরকে ঠান্ডা, গরম, বাইরের আঘাত ইত্যাদি থেকে কিন্তু রক্ষা করে। আর এই যে এই জায়গাটা মনে রেখো, এই জায়গাটা অবশ্যই নোট করবে, মানুষের চুল ও প্রাণীর লোম একই ধরনের কেরাটিনযুক্ত হলেও তাদের আকার, অবস্থান ও কাজ কিন্তু ভিন্ন হতে পারে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছ যে সবগুলো লোমই কিন্তু কেরাটিন দিয়ে তৈরি, আর তাদের আকারও প্রায় একই রকম, কিন্তু তাদের অবস্থান এবং কাজ কিন্তু আলাদা আলাদা প্রাণীর ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে স্লাইডটা, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট স্লাইড, এটা তোমরা মনোযোগ সহকারে শুনবে। দেখো, সজারুর কাটা আসলে জমাট বাঁধা লোম। তোমরা কি কখনো সজরা দেখেছো? যদি সজারু দেখে থাকো তাহলে দেখবে এই যে সজারু হচ্ছে এই রকম দেখতে হয়, ঠিক আছে? এই দেখবে এর শরীরে প্রচুর এরকম তীক্ষ্ণ কাঁটা থাকে। তো এক তো একে অন্যান্য প্রাণীর যখন ওকে আক্রমণ করতে আসে সেটা থেকে এই কাঁটাগুলো রক্ষা করে। কিন্তু এই যে কাঁটাগুলো, এগুলো কিন্তু লোম দিয়েই তৈরি। ওই যে কেরাটিন বললাম, অনেকগুলো লোম কেরাটিন একসঙ্গে জমাট বেঁধে এই শক্ত যে কাঁটাগুলো হয় সেই কাঁটাগুলো কিন্তু তৈরি করে সজারুর গায়ে। তেমনই এমন দেখছো এই যে গন্ডারের যে দেখছো শিং থাকে, এই যে সামনে একটা তীক্ষ্ণ শিং থাকে দেখছো, এটাও কিন্তু অনেকগুলো লোম বা চুলের জমাট বাঁধা কেরাটিন দিয়ে শক্ত এই যে শিং তৈরি হয়। এই শিং দিয়ে কিন্তু গন্ডার গাছও উপড়িয়ে ফেলতে পারে এবং গাছকে একদম চিরে দেয়। তো এটা কতটা শক্তিশালী তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তো এই যে কেরাটিন, এটা কিন্তু অনেক মজবুত আকারও ধারণ করে, সবসময় কিন্তু নরম নয়। আমাদের চুল যেমন, কেমন দেখো, আমাদের চুলও কিন্তু কেরাটিন দিয়ে তৈরি, কিন্তু এগুলো নরম, অনেক সময় ভেঙে যায়, অনেক সময় উঠে যায়, তাই নয় কি? কিন্তু দেখো অনেকগুলো লোম বা চুলের কেরাটিন যখন একসঙ্গে শক্ত জমাট বেঁধে যায় তখন কিন্তু এইরকম শিংও তৈরি হয়। আবার দেখো বাদুড়ের গায়ের ক্ষেত্রে কিন্তু এরকম লোম থাকে, ঠিক আছে? আর দেখো কাকাতুয়া, কাকাতুয়ার এই যে দেখছো ঝুঁটির মতো অংশ থাকছে, আবার শরীরে পালক আছে। এগুলো দেখে চুল মনে হলেও কিন্তু এই ঝুঁটিগুলো অ্যাকচুয়ালি চুল না, এগুলো কিন্তু কাকাতুয়ার পালক। তো বিভিন্ন রকম প্রাণীর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু কেরাটিন দিয়ে তৈরি, ঠিক আছে? কিন্তু দেখতে সেগুলো কিন্তু আলাদা আলাদা এবং তাদের কাজও কিন্তু আলাদা। এবং অনেক সময় এইগুলো কিন্তু আত্মরক্ষার কাজেও কিন্তু ব্যবহার হচ্ছে। তো আশা করি তোমাদেরকে খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারের লোম এবং যে চুল, এই চ্যাপ্টারটার বিষয়টা খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।
তবে ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য এই যে হোমওয়ার্ক থাকছে, এই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই বাড়িতে নিজে খাতায় প্র্যাকটিস করবে, খাতায় লিখবে এবং লেখা কমপ্লিট হয়ে গেলে দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই হোমওয়ার্কের অ্যান্সারগুলোর একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে কিন্তু এই সমস্ত হোমওয়ার্ক কোয়েশ্চেনগুলোর তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।